আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহের প্রথম ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ভারত বিভাজন ও উদ্বাস্তুর সমস্যা নিয়ে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ভারত ভাগের কারণ, দেশ ভাগের প্রক্রিয়া, নবগঠিত ভারতের কয়েকটি প্রধান সমস্যা এবং উদ্বাস্তুর সমস্যা নিয়ে। দেখো, এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের খুবই পরিচিত, কারণ ক্লাস 10-এ তোমরা পড়েছো এবং তারপরে মনে হতে পারে আমরা তো ক্লাস 10-এ পড়েছি, আমাদের এবারে আর পড়ার দরকার নেই। কিন্তু মনে রাখবে, তোমরা এটা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছো, তাই না? তোমরা আগে কিসে পড়েছিলে? ইতিহাসের মধ্যে। ওখানে ইতিহাসের যে কাজ শেষ হয়েছে, তারপরে রাষ্ট্রবিজ্ঞানের কাজ শুরু হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমরা এই অধ্যায়টা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে পড়ব, ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে নয়। তোমরা এখানে অনেক কিছু জানতে পারবে যেগুলো হয়তো ক্লাস 10-এ তোমরা পড়োইনি। তোমাদের কিছু কিছু জিনিস নতুন মনে হতে পারে। ওকে, যাই হোক, হ্যাঁ, বেশিরভাগ জিনিসই মিল পাবে, কিন্তু অল্প এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা আলাদা পাবে, সেগুলো তোমরা ইতিহাস বইতে পড়োনি। ওকে, যাই হোক, 1947 সালের 14 থেকে 15ই আগস্ট মধ্যরাত্রে 14-15ই আগস্ট মধ্যরাত্রে দীর্ঘ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভ করে এবং এই দিনই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংবিধান সভার একটা বিশেষ অধিবেশন ডাকে এবং সেই অধিবেশনে তিনি একটা বক্তব্য দেয়, বলতে পারো যে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেয়, যেই বক্তব্য পরিচিত ছিল ট্রিস্ট উইথ ডেস্টিনি নামে। এবং এই সভাতেই, অর্থাৎ এই সংবিধান সভার বিশেষ অধিবেশনের যে সভা, সেই সভাতেই পরবর্তী ভারত কেমন হবে, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন তো হলো, এবার ভারতবর্ষ কিভাবে চলবে, ভারতবর্ষকে অ্যাকচুয়ালি কিভাবে গঠন করা হবে, এই নিয়ে দুখানা লক্ষ্য ঠিক করা হলো। যেই লক্ষ্য সম্পর্কে সেই সময়কার যত নেতা মন্ত্রীরা ছিল তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। দেখো, একটা দেশ যখন স্বাধীন হচ্ছে বা একটা দেশের মানুষ যখন স্বাধীনতা পাচ্ছে, তাদের সামনে অনেক স্বপ্ন থাকে যে আমরা এই করব ওই করব, তাই না? কিন্তু এমন দুখানা লক্ষ্য ছিল, এমন দুখানা স্বপ্ন ছিল যেগুলো সম্পর্কে কারোর মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। সবাইকার স্বপ্নের মধ্যে এই দুখানা লক্ষ্য কমন ছিল। তার মধ্যে একটা হচ্ছে স্বাধীন ভারত পরিচালনার জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে এবং 2 নম্বর হচ্ছে সেই গণতান্ত্রিক সরকার স্বাধীন ভারতের যত জনগণ রয়েছে তাদের সার্বিক মঙ্গল সাধনে কাজ করবে, বিশেষ করে যারা পিছিয়ে পড়া এবং সুবিধা বঞ্চিত শ্রেণী আছে তাদের জন্য। দেখো, এই যে আমরা দুখানা লক্ষ্য ঠিক করলাম আমাদের সামনে, আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে কিভাবে আমাদের দেশ পরিচালনা করব, এই সমস্ত দুখানা লক্ষ্য আমরা ঠিক করলাম। এই যে দুটো লক্ষ্য অর্জন কিন্তু অতটা সহজ ছিল না। কেন সহজ ছিল না? কারণ ভারত এমন একটা পরিস্থিতিতে স্বাধীনতা লাভ করেছে যেই পরিস্থিতি খুবই খারাপ ছিল। এই পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে বলা হয় যে ভারত এমন পরিস্থিতিতে স্বাধীনতা লাভ করেছে যেমন পরিস্থিতিতে হয়তো অন্য কোনো রাষ্ট্র, পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র খুঁজে পাওয়াই যাবে না যারা এত কঠিন পরিস্থিতিতে স্বাধীনতা লাভ করেছে। কেন কঠিন পরিস্থিতি বলা হচ্ছে? কারণ ভারত স্বাধীনতা লাভ করেছে দেশভাগের মধ্য দিয়ে, অর্থাৎ ভারতের স্বাধীনতাই এসছে দেশভাগের মধ্য দিয়ে। তোমরা আবার বলবে, দাদা স্বাধীনতা সংগ্রাম তাহলে কোথায় গেল? ওটা আলাদা বিষয়। যেই সময় ভারত স্বাধীনতা লাভ করছে সেই সময়কার কথা তুমি ভাবো। সেই সময় কি হয়েছিল? ভারত পাকিস্তান ভাগ হয়ে গেছিল, তাই না? যাই হোক, এক্ষেত্রে আমরা গান্ধীজির সেই কোটেশনটা মনে করতে পারি, যেটা তিনি 14ই আগস্ট কলকাতাতে থাকাকালীন দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামীকাল আমরা ব্রিটিশদের দাসত্ব থেকে মুক্তি পেতে চলেছি, কিন্তু মধ্যরাত্রি ভারত ভাগ হয়ে যাবে। সুতরাং আগামীকাল হবে আমাদের আনন্দ করার দিন, আবার দুঃখ করারও। ওই যে 14 এবং 15ই আগস্ট রাত্রিবেলা যে ভারত ভাগ হয়ে গেল ভারত এবং পাকিস্তানে, সেই সময়ই তো ভারত স্বাধীনতাও লাভ করলো একসঙ্গে। তো গান্ধীজি বলছে, দেখো আমরা যে স্বাধীনতা লাভ করছি খুব খুশির বিষয়, এটা আমাদের আনন্দের বিষয়, কিন্তু এর সঙ্গে দুঃখেরও বিষয়, কারণ আমাদের দেশ ভাগ হয়ে যাচ্ছে। বলে রাখি, সেই সময় গান্ধীজি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই স্বাধীনতা দিবসটাকে, মানে ওই দিন সেলিব্রেট করেননি। স্বাধীনতা পেলে আমাদের খুব আনন্দের দিন, তাই না? আমরা খুব খুশিতে বাজি ফাটিয়ে আনন্দ করতাম, তাই না? কিন্তু তিনি একমাত্র এই স্বাধীনতাকে সেলিব্রেট করেননি। তিনি কষ্ট পেয়েছিলেন শুধুমাত্র দেশ ভাগের জন্য, যে দেশ ভাগ হয়ে যাচ্ছে, এতে উনি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছিলেন। তবে সেই দিন তিনি কি করছিলেন? তিনি সেই দিন চলে গেছিলেন নোয়াখালীতে। ওখানে গিয়ে যে দাঙ্গা চলছিল, হিন্দু মুসলিমের মধ্যে একখানা লড়াই চলছিল, সেই লড়াই থামাতে চলে গেছিলেন। যাই হোক,
আমরা ভারত স্বাধীন হয়ে গেলাম 1947 সালে 14 এবং 15ই আগস্টের মধ্যরাত্রে। এখন ভারত যে আমরা পরিচালনা করব, ভারত গঠন করব, এর সামনে বেশ কিছু সমস্যার বা বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের হতে হয়েছিল। কি কি চ্যালেঞ্জ? দেখো, একাধিক চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে প্রধান 3 ধরনের চ্যালেঞ্জের সামনে বা 3 ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি আমাদেরকে হতে হয়েছিল। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠনের চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধ জাতি গঠনের চ্যালেঞ্জ। জাতি গঠন। দেখো, ভারত তো প্রথম থেকেই বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতির দেশ, তাই না? তো এত যে ডাইভার্সিটি রয়েছে, আর ভারত যে এত ডাইভার্সিটির দেশ, আবার রিসেন্টলি ভারত ভাগ হয়েছে, এর ফলে হিন্দু মুসলিমের মধ্যে একখানা লড়াই রয়েছে, অর্থাৎ ওই 1947 সালের 15ই আগস্ট, অর্থাৎ যখন ভারত স্বাধীন হয় সেই সময়। তো সরকারের সামনে এমন একটা চ্যালেঞ্জ ছিল যে এই ডাইভার্সিটি নিয়ে আমরা দেশটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো কিনা, আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারবে কিনা, এমন একটা চ্যালেঞ্জ ছিল। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠা। দেখো, আমরা সকলেই জানি যে ভারতের সংবিধান রয়েছে, তাই না? সংবিধান তৈরি করা হয়েছে এবং বলা হয় যে গণতান্ত্রিক সংবিধান তৈরি করা হয়েছে, এবং ভারতের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা পার্লামেন্টারি শাসন ব্যবস্থার অনুসরণ করেছে, যেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই থাকবে। এছাড়া আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে, ভারতের সংবিধানে মৌলিক অধিকার, ডিপিএসপি এগুলো যুক্ত করা হয়েছে। দেখো, শুধুমাত্র যে সংবিধানে লিখে দিলাম ও হয়ে গেল তেমন তো নয়, সেগুলোকে তো কার্যকরও করতে হবে। আর ভারত যে এত ডাইভার্সিটির দেশ, তো ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা করাও একটা চ্যালেঞ্জ ছিল সেই সময়। ওকে, আর নেক্সট 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে সমগ্র সমাজের উন্নয়ন ও কল্যাণ সুনিশ্চিত করা। তো আমরা লিখতে পারি যে সার্বিক উন্নয়ন। ওকে, সার্বিক উন্নয়ন। দেখো, শুধুমাত্র আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিলাম, ঐক্যবদ্ধ জাতি গঠন করে দিলাম, কিন্তু মানুষের উন্নয়ন ঘটালাম না, মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটালাম না, এগুলো তো হয় না। অর্থাৎ যখন ভারত স্বাধীন হয়, এক ইংরেজরা তো এমন পরিস্থিতিতে রেখে গেছিল আমাদেরকে যে সেই সময় উঠে দাঁড়ানোই একটা মুশকিল ছিল। আবার দেশ ভাগ হয়েছে, বলা হয় যে ভারত পাকিস্তান যখন ভাগ হয়েছে সমস্ত কিছুই ভাগ হয়েছে, শুধু জমি ভাগ হয়নি, যে এলাকা ভাগ হয়নি। বলছে যে সরকারি দপ্তর ছিল, সেখানে যে চেয়ার টেবিল ছিল, সেই চেয়ার টেবিল পর্যন্ত ভাগ হয়েছে। তো এইরকম একটা খারাপ পরিস্থিতিতে উন্নয়ন ঘটানো বড় মুশকিল। বর্তমান সময়ে খুব সহজে বলা যায় যে নেহেরুর জায়গায় যদি আমাদের মোদিজি থাকতো তাহলে সেই উন্নতি করতো না, হতো না। নেহেরুর জায়গায় যদি মোদিজি থাকতো, নেহেরু যতটা কাজ করেছে অতটাই হয়তো করতো, ওর থেকে বেশি হয়তো পারতোই না, কারণ তখনকার পরিস্থিতিই এমন ছিল। আবার হতে পারে যে নেহেরুর মতোও কাজ করতে পারতো না, অর্থাৎ উনি যতটা করেছেন অতটাও হয়তো করতে পারতো না। আমরা বর্তমান সময়ে দেখি যে সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, হেলথ কেয়ার, তারপরে এইমস যা তৈরি হয়েছে সমস্ত কিছু ওই নেহেরুর সময়তেই হয়েছে, এবং ইনিশিয়াল পিরিয়ড হয়েছে, ভারত স্বাধীনের ইনিশিয়াল পিরিয়ডে হয়েছে। আমরা যখন একটা বাড়ি তৈরি করি, বাড়ি তৈরির সব থেকে কঠিন পর্যায়ে হচ্ছে ভিত তৈরি করা। সেই সময় সরকারের সামনে একটা চ্যালেঞ্জ ছিল যে দেশের ভিত তৈরি করা, এবং যদিও তারা বিভিন্ন পর্যায়ে সেটা করেছে, আমরা দেখতে পেয়েছি, বর্তমানেও আমরা সেগুলো দেখি। আমরা যদি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দিকে না তাকাই, যদি আসল তথ্যগুলো জানি, তাহলে আমরা দেখতে পারবো সত্যিই ঠিকঠাক হয়েছে। সেই সময় কংগ্রেস ভালো কাজ করেছে। ওকে, এখন হয়তো সেরকম ভালো কাজ করেনি, পরে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিলো, সে পরের কথা। ওকে, যাই হোক, তো এই 3টে সমস্যা মূলত দেখা দিয়েছিল। ক্লিয়ার হলো? এবার আমরা আসি যে ভারত যে বিভাজন হলো, কেন হলো? এই যে ভারত পাকিস্তানের বিভাজন হয়ে গেল, কেন হলো? আমরা সাধারণত বইতে কিছু পয়েন্ট দেখতে পাবো, সেই পয়েন্টগুলো আমরা নিশ্চয়ই বলবো। তার আগে গল্পের আকারে পুরো ঘটনাটা একটু জেনে নিই। সময়টা ছিল ঠিক 1903 সাল, বা আমরা বলতে পারি যে 1900 সালের দিকে, ঠিক আছে? যেই সময় ভারতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ খুব ভালো মতো থাকতো, ঠিক আছে? এবং তারা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব করছিল স্বাধীনতার জন্য। তখন ইংরেজ বলল, না বাবা, এতে তো হবে না, এরা যদি এইরকমভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে তো আমার শাসন গুটিয়ে নিতে হবে, আমি তো বেশি দিন শাসন করতে পারবো না। তখন তারা কি করলো, 1903 সালে লর্ড কার্জনকে ভারতে পাঠালো। লর্ড কার্জনকে ভারতে পাঠিয়ে বললো, দেখো, ব্যবস্থাটা ঠিক করো। আর ইংরেজদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখনই ওরা সারা বিশ্বে অনেক জায়গায় ওরা শাসন করেছে, তো যখনই দেখে যে না, আমার শাসনপাত গুটিয়ে নিতে হবে, কারণ সেই জায়গার মানুষ, সেই দেশের মানুষ ঐক্যবদ্ধ হিসেবে বা ঐক্যবদ্ধভাবে আমাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন তারা ডিভাইড অ্যান্ড রুল খেলে, অর্থাৎ বিভেদ ঘটিয়ে দেয়। আমাদের ভারতের ক্ষেত্রে হিন্দু মুসলিমের ঘটিয়েছে, অন্য জায়গায় বিভিন্ন জাতিতে জাতিতে বিভিন্ন ভাষায় ভাষায় বিভেদ ঘটিয়ে দিয়েছে। বর্তমান সময়ে আমাদের সরকারও কিছু কিছু জায়গায় এটা করছে, হিন্দু মুসলিমের, তারপরে হিন্দি বাংলার এরকম ভাগ করছে। যখন এরকম ভাগ হচ্ছে আমরা তো আলাদা হবই, তাই না? তো সেম ও লর্ড কার্জনকে 1903 সালে পাঠালো, পাঠিয়ে বললো, দেখো, জায়গাটা দেখো। তো লর্ড কার্জন কি করলো, 1905 সালে বঙ্গভঙ্গ আইন পাশ করে দিল, যে
এই যে বাংলা রয়েছে, অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ মিলিয়ে যে এলাকাটা ছিল, এই বাংলাকে ভাগ করার প্ল্যানিং করলো। যেহেতু এখানে সব থেকে বেশি হিন্দু মুসলিমের ঐক্য দেখা দিয়েছিল এবং এই জায়গাতেই সব থেকে বেশি আন্দোলন হয়েছিল, তো বললো যে এটা ভাগ করা উচিত। তো ওরা ওই 1905 সালে বঙ্গভঙ্গ আইন পাশ করে। যদিও এই বঙ্গভঙ্গের পরিকল্পনা খুব একটা কার্যকর হয়নি, কিন্তু এখানে যেটা ঘটেছিল সেটা হচ্ছে 1906 সালে 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়ে গেছিল। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়ে গেছিল। এই যে মুসলিম লীগের প্রতিষ্ঠা হলো, তখন এই মুসলিম লীগ কি করলো? মুসলিম লীগ নিজেকে একটা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করলো। দেখো, সেই সময় এমন ছিল, একটাই পার্টি ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পুরো ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে কাজ করত, বা আমরা বলতে পারি পুরো ভারতবর্ষের প্রতিনিধিত্বকারী দল হিসেবে কাজ করত। যখনই মুসলিম লীগ গঠন হয়ে গেল, আর এইদিকে ওই ডিভাইড অ্যান্ড রুল খেলছিল ইংরেজ, এবং বলেছিল না কংগ্রেস শুধুমাত্র হিন্দুদের দল, তখন এই মুসলিম লীগ কি করলো? না, আমি মুসলিমদের দল, আমি মুসলিমদের প্রতিনিধিত্বকারী দল হিসেবে আত্মপ্রকাশ করব। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। তখন মুসলিম লীগ কি করলো? দাবি জানালো। কিসের দাবি? যে মুসলিমদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা করতে হবে। ইংরেজ তো খুশি হয়ে গেল, যে বলছে আমি তো এটাই চেয়েছিলাম, এই তো এখানে ভাগ হয়ে গেল। আবার মুসলিম লীগ বলছে আমাকে ভোটের অধিকার দাও, আলাদা ভোটের, যে মুসলিমরা শুধু মুসলিমকেই ভোট দিতে পারবে, এরকম একটা আইন পাশ করো তোমরা। তখন মুসলিম লীগকে ডেকে একটা চকলেট ধরিয়ে দিল, যাও খুশি হয়ে যাও। চকলেটটা কি? চকলেটটা হচ্ছে আলাদা ভোটের অধিকার দেওয়া, যে মুসলিমরা শুধুমাত্র মুসলিম প্রতিনিধিকেই ভোট দিতে পারবে, এরকম একটা আইন পাশ করে দিল। কবে সেটা আইনটা পাশ করলো? 1909 সালে, সেই মরলে মিন্টো আইন। যাই হোক, এই পর্যন্ত ক্লিয়ার হলো যে মরলে মিন্টো আইন পাশ করলো, আর মুসলিম লীগ আলাদা ভোটের যে দাবি জানিয়েছিল সেই দাবি পাশ হয়ে গেল মরলে মিন্টো আইনের মাধ্যমে। এই পর্যন্ত তো খুব ঠিকঠাক চলছিল। এখনো পর্যন্ত হিন্দু মুসলিমের মধ্যে সেরকম একটা বিভেদ ইংরেজ সরকার প্রতিষ্ঠা করতে পারেননি। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যে এই ভারত বিভাজনের যে মূল ভিলেন সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। সে কিন্তু ইনিশিয়াল পিরিয়ডে ন্যাশনাল কংগ্রেসের সদস্য ছিল। প্রথমে উনি ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছিল, এবং প্রথমে এনার মেন্টালিটি ছিল যে সেকুলার টাইপের, ইনি সেকুলার মেন্টালিটির লোক ছিল। কোথা থেকে বোঝা যায়? যে সেই সময় পুরোপুরি যে ইসলামিক ধর্মগুরু টাইপের যারা হয়, মাওলানা টাইপের, তাদেরকে পুরোপুরি ধুয়ে রেখে দিয়েছিল। মানে বোঝাতে পারছি যে তাদের বিরুদ্ধেও অনেক কথা বলতো তখন, শুধুমাত্র সেকুলারিজমের সাপোর্ট করার জন্য। ওকে, যাই হোক, এরপরে 1913 সালে এই মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগ জয়েন করে। হ্যাঁ, এখানে বলে রাখি, তিনি 1913 সালে মুসলিম লীগ তো জয়েন করছে, কিন্তু ন্যাশনাল কংগ্রেস থেকে কিন্তু পদত্যাগ করছে না। তিনি অ্যাকচুয়ালি এই দুখানা দলের মধ্যে একটা মিডিয়েটর হিসেবে কাজ করছে, যে দুজনের মধ্যে মিটিং ঘটানো, আলাপ আলোচনায় বসানো, এইরকম করে তার মানে সে নিজের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছিল ইনিশিয়াল পিরিয়ডে। তো মুসলিম লীগ জয়েন করার পরে 1913 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এই ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা মিটিং বসায় লখনৌতে। ঠিক আছে, এই লখনৌ মিটিংয়ের পর এই দুখানা দলই ঠিকঠাক চলছিল, আর মুসলিম লীগের অনেক দাবি সেই সময় কংগ্রেস মেনে নিচ্ছিল, যেহেতু মিটিংয়ে বসে সবকিছু আলাপ আলোচনা হয়েছে। আর এই জিনিসটাই ন্যাশনাল কংগ্রেসের কিছু নেতার ভালো লাগেনি, যেরকম লালা লাজপত রায় ছিল, তার ভালো লাগেনি। সে বলছে কেন শুধু মুসলিমদের কেন অধিকার হচ্ছে? তো তিনি কংগ্রেস থেকে সরে গিয়ে হিন্দু মহাসভা গঠন করলো। কবে? 1915 সালে। ক্লিয়ার এই পর্যন্ত? হিন্দু মহাসভা তবে কবে হচ্ছে? 1915-তে। আমরা বলতে পারি বর্তমান আরএসএস এর পূর্বসূরি। এই সময় সব ঠিকঠাক চলছে, হিন্দু মুসলিমের সেই ঐক্য রয়েছে। ঠিক আছে, এই ঐক্যটা দেখা যায় সাধারণত ঠিক এর কয়েক বছর পরে, মানে খুব ভালোভাবে ফুটে ওঠে 1920 সালের দিকে। 1920 সালের দিকে যখন খিলাফত আন্দোলন চলছে, সেই সময় এই ঐক্যটা খুব বেশি ফুটে ওঠে। কিভাবে? দেখো, যখন খিলাফত আন্দোলনের সময় মুসলিমরা আন্দোলন করছে, তখন মুসলিমদের সঙ্গে হিন্দুরাও যোগদান করে সেই আন্দোলনে। গান্ধীজি হিন্দুদেরকে নিয়ে এসে সেই খিলাফত আন্দোলনে যোগদান করে। আর এই সময় জিন্নাহকে আর কেউ খুব একটা পাত্তা দিচ্ছিল না। তখন জিন্নাহ কি করে? ন্যাশনাল কংগ্রেস ত্যাগ করে লন্ডনে চলে যায়। এরপরে বিভিন্ন ঘটনাক্রমে 1930 সালে এলাহাবাদে একটা সম্মেলনে মোহাম্মদ ইকবাল মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে একটা আলাদা রাজ্য গঠনের দাবি জানায়। সর্বপ্রথম মনে রাখতে হবে, রাজ্য, একটা আলাদা রাজ্য গঠনের দাবি জানিয়েছে, এখানে কিন্তু আলাদা রাষ্ট্র গঠনের দাবি জানায়নি, অর্থাৎ কান্ট্রি গঠনের দাবি জানায়নি। এখানে একটা আলাদা রাজ্য, যে ভারতেরই অংশ থাকবে কিন্তু একটা আলাদা রাজ্য হিসেবে। ওকে, এরপরে 1933 সালে কেমব্রিজের একটা ছাত্র, তার নাম ছিল চৌধুরী রহমত আলী, সে একখানা প্রতিবেদন প্রকাশ করে,
যার নাম ছিল নাও অর নেভার। সেই প্রতিবেদনে তিনি সর্বপ্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করে এবং পাকিস্তানের দাবি জানায় যে আলাদা একটা রাষ্ট্র গঠন হবে, এর দাবি জানায়। তো এইরকম যখন চলছে তখন পাকিস্তানের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান, সে লন্ডনে যায়, গিয়ে জিন্নাকে বলছে, কাকা এবার তো সময় চলে এসছে, তোমার এবার ফিরতে হবে, এরকম চলছে, তুমি আসো। দেখো, এরপরে 1934 সালে জিন্না ফিরে আসে, অর্থাৎ আবার সেই তখনকার সময় অখণ্ড ভারতে ফিরে আসে। এসে সে মুসলিম লীগ জয়েন করে। কি মুসলিম লীগ জয়েন করছে, আবার মুসলিম লীগ জয়েন করছে, সরাসরি এসে মুসলিম লীগ জয়েন করছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, প্রথম দিকে যখন জিন্না ছিল সে সেকুলার জিন্না ছিল, কিন্তু এই 1934 সালে সে যখন আবার মুসলিম লীগ জয়েন করছে, এ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এইবার শুধু মুসলিম রাষ্ট্রের দাবি জানায়। এ তখন কংগ্রেসকে সহ্য করতে পারে না, কংগ্রেসের কোনো নিয়মকে সহ্য করতে পারে না, ওর কোনো আদর্শকে সহ্য করতে পারে না। এর একটাই দাবি, মুসলিম রাষ্ট্র দরকার আমার। ওকে, এরপরে ইংরেজ একখানা আইন পাশ করে দেয় 1935 সালে, সেটা হচ্ছে ভারত শাসন আইন, আমরা সকলেই জানি। এবং এখানে তারা দেখতে চাইছিল যে তারা যখন যে ভারত ছেড়ে যাবে, কার হাতে দিয়ে যাবে, এই মুসলিম লীগের হাতে নাকি কংগ্রেসের হাতে। তো এটা দেখার জন্য যে কার জনপ্রিয়তা বেশি কোন দলের, কোনো একজনের হাতে দুজনের হাতেই তো ছেড়ে যাওয়া যায় না, একজনের হাতে তো ছেড়ে যেতে হবে। তো তারা একটা ইলেকশন করায়, সেই ইলেকশনে কংগ্রেস জিতে যায়, মানে কংগ্রেস বেশি ভোট পায়। ইভেন যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, সেই এলাকাতে কংগ্রেস মুসলিম ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে সেখানেও জিতে গেছে। মুসলিম লীগ অনেক কম ভোট পায়, যেখানে জিন্না কিছুটা ভয় পেয়ে যায় যে এই হাতছাড়া হয়ে গেল নাকি আমার ক্ষমতা, আমি প্রধানমন্ত্রী হব ভেবেছিলাম, কিন্তু হতে পারবো না যদি কংগ্রেস এইভাবে জিততে থাকে। ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন সেই সময় ছিল। তারপরে 1939 চলে আসে। 1939-এর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, ব্রিটিশ সরকার ভারতের কোনো দলকেই, অর্থাৎ মুসলিম লীগ এবং ন্যাশনাল কংগ্রেস, কাউকেই কিছু না জানিয়ে তারা নির্দেশ দিয়ে দেয়, দেখো ভারতের জনগণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করতে হবে, ভারতের সেনাবাহিনীকে যুদ্ধে যেতে হবে। কংগ্রেস বলছে না, আমি কোনোভাবেই যেতে রাজি না। কংগ্রেস পুরোপুরি মানা করে দিয়েছে। এবং এই সময় স্বাধীনতার জন্য কংগ্রেস চাপ প্রদান করা শুরু করে, বলে এই তো সময় পেয়েছি, ব্রিটেনকে যদি এখন চাপে ফেলা যায় তাহলে আমরা স্বাধীনতা পেয়ে যাব। আর কংগ্রেস রাজি হচ্ছে না, এটা দেখে মোহাম্মদ আলী জিন্নাহ বলছে, এই সুযোগ তো আমার নিতে হবে, আমাকে আমার আলাদা রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্র গঠনের জন্য আমি যদি ইংরেজ সরকারকে হেল্প করি, তাহলে যখনই যুদ্ধ শেষ হবে ও আমার কথা শুনবে, কিছুটা আমাকে দেখবে। ওকে, তো মুসলিম লীগ পুরোপুরি ইংরেজকে সাপোর্ট করা শুরু করে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর এইদিকে হিন্দু মহাসভা বলছে, আমি পিছিয়ে থাকবো কেন, ও তো সব দাবি ও জানিয়ে দেবে, ওর সব দাবি মেনে নেবে। তখন হিন্দু মহাসভা তথা আরএসএস ব্রিটিশদেরকে মানে সাপোর্ট করা শুরু করে সেই সময়। এছাড়া এ তো সাপোর্ট করা চলছে, সঙ্গে সঙ্গে মুসলিম লীগ এবং এই হিন্দু মহাসভার মধ্যে একটা লড়াইও চলছে। অর্থাৎ এরা দুজন মিলে কি করছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা লড়াই বাঁধিয়ে দিচ্ছে, মানে নিজেদের মধ্যে লড়ছে। তো এই জায়গায় এই যে হিন্দু মুসলিমের একটা লড়াইয়ের সৃষ্টি হয়ে যাচ্ছে, কখন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটা মনে রাখবে। যাই হোক, এরপরে এই সুযোগটা নিয়েই 1940 সালে লাহোর অধিবেশন হচ্ছে, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্ব প্রকাশ করছে, তার দ্বিজাতি তত্ত্বের ধারণা দিচ্ছে। এই যে হিন্দু মুসলিমের লড়াই তো বেঁধে গেল, এখন এই সুযোগটা নিয়েই জিন্নাহ মুসলিমদেরকে সেই সময় বোঝানোর চেষ্টা করছে, দেখো ওই যে হিন্দু মুসলিমের লড়াই হচ্ছে, হিন্দু মুসলিম দুটো আলাদা জাতি, আমরা একসঙ্গে থাকতে পারবো না, অর্থাৎ হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারবে না, এইরকম বোঝাতে চাইছে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এইবার ঠিক সময় চলে আসছে 1945 সাল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। এইদিকে তো এইরকম চলছে ঘটনা, আর ওইদিকে ব্রিটেনে ওদের সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, ওখানকার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে ক্লিমেন্ট এটলি। সে এবার একটু ভালো হয়ে গেছে, সে দেখছে যে আমি যদি এখন ভারতে বা অন্যান্য ওই উপনিবেশগুলোতে শাসন করতে যাই, তখন আমার দেশ হাতছাড়া হয়ে যাবে। সেই মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, তোমরা পড়েছো নিচু ক্লাসে, কিভাবে জাপান তারপরে জার্মানি ব্রিটিশদের ওপরে চাপ সৃষ্টি করেছিল। সেই আলোচনায় আমরা না যাই। তো ক্লিমেন্ট এটলি বলছে, না, এবার ভারতকে স্বাধীনতা দিয়ে দেবো, আমরা ভারত ছেড়ে চলে যাবো। এমনকি তারা বলে, আমরা 1948 সালের মধ্যে ভারত ছেড়ে দেবো, তার আগে নিজেরা সিদ্ধান্ত নিয়ে নাও যে কারা ভারতকে পরিচালনা করবে বা কার হাতে আমরা দায়িত্ব দেবো, সেটা তোমরা নিজেরা ঠিক করে নাও। তোমরা যদি ঠিক না করতে পারো, যেমন আছে সেই অবস্থাতেই ছেড়ে রেখে আমরা চলে যাবো। এখন ওই যে দ্বিজাতি তত্ত্ব দিয়েছে জিন্নাহ এই জিনিসটাকে, তার দ্বিজাতি তত্ত্বের ধারণাকে বাস্তবায়িত করার জন্য 1946 সালে একটা খেলা খেলে কলকাতাতে, 16ই আগস্ট। ঠিক আছে, 16ই আগস্ট একটা খেলা খেলে, ওই যে ডাইরেক্ট
অ্যাকশন ডে মনে আছে, যে হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধিয়ে দেয়, মানে মুসলিমরা হিন্দুদেরকে মারছে, হিন্দুরা মুসলিমদেরকে মারছে, বলছে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয় এই মোহাম্মদ আলী জিন্নাহ। বলা হয় যে সেই সময় প্রতিদিন এমন খবর আসতো যে 200-300 করে মানুষ মরছে ওই সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে, অর্থাৎ সেই দাঙ্গা যখন চলছে। এই ঘটনার পরে 1947 সালে মার্চ মাসে ওই ক্লিমেন্ট এটলি লর্ড মাউন্ট ব্যাটেনকে ভারতে পাঠায়, এবং তিনি ভারতে এসে এই সমস্ত পরিস্থিতি দেখে 3 জুন সিদ্ধান্ত নেয় যে দেখো ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র গঠন হবে, অর্থাৎ ভারত বিভাজন হবে। সে এই সমস্ত পরিস্থিতি দেখে বলে দেয়, তার সে একটা পরিকল্পনা করে, যেই পরিকল্পনা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। সেই পরিকল্পনাই বলে যে ভারত বিভাজন হবে। এবং এর পরিপ্রেক্ষিতে 1947 সালের 4 জুলাই এই ভারতের স্বাধীনতা আইনের একটা বিল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়, এবং সেখানে আলাপ আলোচনা হয়, এবং সেই বিল পাশ হয়ে যায়। এবং ঠিক এই মাসেরই 18 জুলাই সেটা রানীর দ্বারা সই করিয়ে নিয়ে আইনে পাশ করে দেওয়া হয়, এবং সেই আইন অনুযায়ী বলা হয় যে 15 আগস্ট ভারত স্বাধীন হবে এবং বিভাজনও হবে। ওকে, এই ছিল পুরো ভারত বিভাজনের ঘটনা। আশা করছি তোমাদের এই গল্পের মাধ্যমে ভারত ভাগের কারণটা ক্লিয়ার হয়েছে। তারপরেও আমরা কয়েকটা বিষয় পয়েন্ট আউট করে নিই, যে কি কি কারণে, এক্স্যাক্ট কি কি কারণ তোমাদের বইয়ে যেহেতু জাস্ট শর্ট ফর্মে বলা রয়েছে, তো আমাদেরও করা উচিত নাকি। তো বলে রাখি কয়েকটা কথা, কয়েকটা পয়েন্ট আমরা ধরিয়ে দিই। যদিও এই গল্পের মধ্যে আমরা ছোট করে বলার চেষ্টা করেছি, জানি না কতটা বলতে পেরেছি, কিন্তু বলার চেষ্টা করেছি। যাই হোক, কয়েকটা পয়েন্ট আউট আমরা করে দিই। যেরকম প্রথম হচ্ছে ধর্মীয় ও সাম্প্রদায়িক মতভেদ। আমরা পয়েন্টগুলো লিখি, ঠিক আছে। ধর্মীয় ও সাম্প্রদায়িক মতভেদ, অর্থাৎ এই যে ব্রিটিশ সরকার এবং মুসলিম লীগ, এইদিকে হিন্দু মহাসভা, তারা যেটা চেয়েছিল যে হিন্দু মুসলিম এক নয়, হিন্দু মুসলিমের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তাদের কালচার আলাদা, এই যে বোঝানোর চেষ্টা করেছিল। এছাড়া মাঝখানে এরা যে সমস্ত দাঙ্গা বাঁধিয়েছিল, যার ফলে হিন্দু মুসলিমের যে একটা ঐক্য ছিল, সেই ঐক্য নষ্ট হয়েছিল, এবং একে অপরের প্রতি একটা অবিশ্বাসপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল। 2 নম্বর হচ্ছে জিন্নার দ্বিজাতি তত্ত্ব। এই যে জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল, যে হিন্দু মুসলিম আলাদা, এদের কালচার আলাদা, এরা একসঙ্গে থাকতে পারবে না, এরা কোনোভাবেই একসঙ্গে বসবাসের যোগ্য নয়, মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র দরকার। এই যে সে এটা দাবি করেছিল, তার কারণেও ভারত ভাগ হয়। এছাড়া বলা হয় যে যতটা না মুসলিম লীগ, হিন্দু মহাসভা মানে দায়ী ছিল, তার থেকেও বেশি ছিল ইংরেজরা যে ডিভাইড অ্যান্ড রুল খেলেছিল, অর্থাৎ তাদের যে বিভাজন নীতি, সেই বিভাজন নীতি অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করেছিল এই ভারত ভাগের ক্ষেত্রে, সেই 1905 থেকে আমরা দেখলাম। ওকে, নেক্সট কংগ্রেস, আমরা আইএনসি লিখি, ঠিক আছে। আইএনসি ও মুসলিম লীগের মধ্যে, এবং মুসলিম লীগ আমরা জাস্ট লীগ লিখলাম, লীগের মধ্যে যে মত পার্থক্য, এই মত পার্থক্যের জন্যই, বা বলতে পারি এই মত পার্থক্যের জন্যও এই বিভাজন ঘটেছিল, যেখানে মুসলিম লীগ চাইছিল যে আলাদা একটা ইসলামিক রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র গঠন হোক, আর অন্যদিকে কংগ্রেস চাইছিল সেকুলার রাষ্ট্র গঠন হোক, যেখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করব। এছাড়া 5 নম্বর সাম্প্রদায়িক দাঙ্গা, অর্থাৎ হিন্দু মুসলিমের লড়াই, ওই যে ডাইরেক্ট অ্যাকশন ডের কথা আমরা বলতে পারি, যেটা জিন্নাহ ঘটিয়েছিল। এছাড়া বিভিন্ন কারণে হিন্দু মুসলিমের যে ঐক্য নষ্ট হয়েছিল, সেগুলোর কথা বলতে পারি, তাই না। এবার ভারত বিভাজন প্রক্রিয়া। দেখো, ভারত তো ভাগ হওয়ার সিদ্ধান্ত হয়ে গেল মাউন্ট ব্যাটেন পরিকল্পনাতে, তাই না, যে ফাইনাল হয়ে গেল যে ভারত ভাগ হবে। কিভাবে ভাগ করা হবে, কোন অঞ্চলগুলো পাকিস্তানকে দেওয়া হবে আর কোন অঞ্চলগুলো ভারতকে দেওয়া হবে, সেই নিয়ে একটা বেশ কিছু সমস্যা দেখা যেতেই পারে। তো সেই জিনিসটাই দেখবো যে কিভাবে হয়েছিল। দেখো, সাধারণভাবে বলা হলো যে হিন্দু মুসলিম এর ভিত্তিতে দেশ ভাগ হবে, মুসলিম অধ্যুষিত এলাকাগুলো চলে যাবে হচ্ছে পাকিস্তানের কাছে, আর হিন্দু অধ্যুষিত এলাকাগুলো চলে যাবে ভারতের কাছে, অর্থাৎ হিন্দু নয়, অন্যান্য যা আছে বাকি যে অংশটা পড়ে রয়েছে ওটা ভারতের আন্ডারে যাবে। আর হ্যাঁ, বলে রাখি, শুধুমাত্র ব্রিটিশ শাসিত এলাকা ভাগ হয়েছিল কিন্তু, কারণ সেই সময় 2 ধরনের এলাকা ছিল আমাদের ভারতের ভূখণ্ডে, 2 ধরনের, 2 না 3 ধরনের বলতে পারি। কিছু দেশীয় রাষ্ট্র ছিল, কিছু ফরাসি শাসন করতো, ফরাসি এলাকা ছিল, আর কিছু এলাকা ব্রিটিশরা সরাসরি শাসন করতো। আমরা দেশীয় রাজ্য বুঝি যেখান থেকে ব্রিটিশরা ট্যাক্স পেত, কিন্তু ওখানে কোনো রাজা বা রানী শাসন করতো, কোনো প্রিন্স শাসন করতো।
ইংরেজ সরাসরি শাসন করতো না, ওইগুলোকে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য বলা হতো। আর যেখানে সরাসরি ব্রিটিশরা শাসন করতো সেগুলোকে ব্রিটিশ শাসিত এলাকা বলা হতো, আর ফরাসিরা যেখানে শাসন করতো ফরাসি এলাকা, তাই না? এই যে প্রিন্সলি স্টেটগুলোর সামনে 3টে অপশন ছিল। 1 নম্বর হচ্ছে হয় তুমি স্বাধীন হয়ে যাও, নাই হয় পাকিস্তানে যোগ হয়ে যাও, নাহলে 3 নম্বর তুমি ভারতে যোগ হয়ে যাও। এই অপশন দিয়ে দিয়েছিল ব্রিটিশরা। যাই হোক, তো আমরা কি বললাম, সাধারণত মুসলিম এলাকাগুলো পাকিস্তানে যাবে আর বাকি এলাকাগুলো অর্থাৎ ব্রিটিশ শাসিত বাকি এলাকাগুলো ভারতের থেকে যাবে, এই হিসেবে ভাগ করা হয়েছিল বা করার কথা বলা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়। প্রথম সমস্যা হচ্ছে, ভারতে এমন কোনো এলাকা ছিল না যেখানে শুধুমাত্র মুসলিমরা বসবাস করত। আমাদের পুরো ভারতে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করত। হ্যাঁ, কিছু এলাকা যেরকম বর্তমানে যে পাকিস্তান রয়েছে, যেখানে রয়েছে এই উত্তর পশ্চিম সীমান্ত, তারপরে এই পশ্চিম পাঞ্জাব, বালুচিস্তান, তারপরে সিন্ধ, এইদিকে পূর্ব পাকিস্তান, মানে পূর্ব দিকের পূর্ব বাংলার যে এই এলাকাটার কথা আমরা বলতে পারি। এই যে এলাকাগুলোই সাধারণত কিছু মুসলিম সংখ্যা গুরু ছিল, অর্থাৎ মুসলিমরা সংখ্যায় বেশি ছিল, কিন্তু এমন নয় যে এইরকম একটা এলাকাতে পুরো মুসলিম আছে, এইরকম নয়, ঠিক আছে? পুরো ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, কিন্তু এই এলাকাগুলোতেই সাধারণত মুসলিমরা সংখ্যা গুরু ছিল। তো ঠিক করা হচ্ছে যে এই দুটো এলাকাকে পাকিস্তানকে দেওয়া হবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই যে দুটো এলাকার মধ্যে ডিস্টেন্স, একটা দেশ এখানে আছে, আবার ভাবো পৃথিবীর আর এক কোনায়, এটা একটা দেশের ভূখণ্ড, হওয়া সম্ভব নয়। তবু একটা সমস্যা দেখা দিল, যেহেতু ব্রিটিশরা চলে যেতে চাইছিল, ওরা রাজি হয়ে গেল, ঠিক আছে দূরে তো কি হয়েছে, প্রবলেম নেই, তাও ওরা রাজি হয়ে ভাগ করে দিল, ঠিক আছে? এছাড়া প্রতিটা এলাকা অর্থাৎ প্রতিটা মুসলিম সংখ্যাগুরু যেখানে রয়েছে, অর্থাৎ মুসলিম বেশি রয়েছে, প্রতিটা এলাকার মানুষজন পাকিস্তানে যোগদান করতে চাইছিল না। যেরকম এই যে এর কথা আমরা বলতে পারি, উত্তর পশ্চিম সীমান্তের কথা। আমরা একটু কালারটা চেঞ্জ করি, কালারটা একবার চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে উত্তর পশ্চিম সীমান্ত, এই এলাকার যে লিডার ছিল খান আব্দুল গফর খান বা সীমান্ত গান্ধী যার নামে যে পরিচিত ছিল, তিনি কোনোভাবেই রাজি হচ্ছিল না, এবং সেই এলাকার মানুষ কোনোভাবেই রাজি হচ্ছিল না যে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হব। কারণ এই খান আব্দুল গফর খান তিনি পছন্দই করতেন না জিন্নার সেই দ্বিজাতি তত্ত্বকে, তিনি কোনো রকম মানতে পারেননি সেই তত্ত্বকে, কিন্তু তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেই এলাকাকেও পাকিস্তানে অ্যাড করে দেওয়া হয়। এছাড়া আরও কয়েকটা কথা বলি। 3 নম্বর আরেকটা দুটো সমস্যা দেখলাম, একটা হচ্ছে যোগদান কেউ করতে চাইছিল না, আর একটা কোনো একটা নির্দিষ্ট এলাকা ছিল না, যেই এলাকা ছিল তাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি ছিল। 3 নম্বর আরেকটা সমস্যা দেখা দিয়েছিল যে এই যে পাঞ্জাব দেখছো না, এই যে পাঞ্জাব, এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব, ঠিক আছে? পূর্বটা আমাদের ভারতে রয়েছে। বলছে এই পাঞ্জাবের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতো। এমন নয় যে একটা এলাকাতেই শুধু মুসলিম বসবাস করছে, বা এই পাঞ্জাবের এক সাইডে মুসলিম অন্য সাইডে অন্য ধর্মের মানুষ, এইরকম নয়, সেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঠিক আছে? তখন ঠিক করা হয়, এই সমস্যার সমাধানের জন্য ঠিক করা হয় যে না, পুরো রাজ্য দেওয়ার দরকার নেই, বিভিন্ন জেলা স্তর, গ্রাম স্তর, মানে ছোট ছোট অঞ্চলে দেখো, যেই অঞ্চলে মুসলিম রয়েছে সেই অঞ্চলটাকে পাকিস্তানে দিয়ে দাও। এই পাঞ্জাব আর এইদিকে হচ্ছে এই বাংলার ক্ষেত্রে, আমাদের এই বাংলার ক্ষেত্রে, ক্লিয়ার? এই সমস্যা দেখা দিয়েছিল, সলভ করার ক্ষেত্রে ওই বললো যে ছোট ছোট এলাকাগুলোকে পাকিস্তানকে দিয়ে দাও, ওকে? আর 4 নম্বর সমস্যা হচ্ছে, এই যে পাকিস্তান হবে, যে সীমান্ত এলাকাগুলো, সেখানে যে হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মের মানুষ ছিল, তাদেরকে প্রচুর পরিমাণে সমস্যায় পড়তে হয়েছিল। দেখা গেলো যেই পার্টটা ভারতে পড়বে সেই পার্টে মুসলিম বেশি ছিল, আবার যেই পার্টটা পাকিস্তানে পড়বে সেখানে অনেক হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষরাও ছিল। তখন দেশ যখন ভাগ হবে, তারা ওখানে সংখ্যালঘু হয়ে যাবে, তো তারা ঘুম থেকে উঠে দেখবে সে তার নিজের দেশেই বিদেশি হয়ে গেছে, এরকম, তাই না? যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, এবং যেখানে সংখ্যালঘু হয়ে যাবে সেখানে অত্যাচারিত হবে, এটা স্বাভাবিক। এবং যখন দেশ ভাগ হয়ে যাবে তাদের যে অন্য জায়গায় চলে যেতে হবে, এই যে প্রবলেমগুলো তখন দেখা দিয়েছিল। যাই হোক, ভারত বিভাজন এইভাবেই হয়েছিল। এর ফলে অনেক সমস্যা দেখা দেয়, যেরকম একটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। দেখো, এই ভারত বিভাজন হয়েছিল, এর বেশ প্রভাব পড়েছিল, তাই না? যাই হোক, আমরা কিছু ফলাফল, আমরা কয়েকটা পয়েন্ট আউট করি। দেখো, এই যে ভারত বিভাজন ফলে কি হলো, দুখানা দেশে ভাগ হয়ে গেল, অর্থাৎ একটা দেশ ছিল ভাগ হয়ে গেল, এর একটা ফলাফল। 2 নম্বর হচ্ছে উদ্বাস্তুর সমস্যা দেখা দিল, উদ্বাস্তু সমস্যা দেখা দিল। আমরা উদ্বাস্তু সমস্যা কি একটু পরে দেখছি, আর ওর ফলে কি হয়েছিল সেগুলোও দেখবো। 3 নম্বর হচ্ছে একটা স্থায়ী বিদ্বেষের শুরু হলো, অর্থাৎ এই যে ভারত পাকিস্তানে ভাগ হয়ে গেল, তো তুমি দেখো এই যে প্রায় 77 বছর হতে চললো, এই 77 বছরের মধ্যে আমরা একবারের জন্যও আমাদের ছেলেকে ভালো বলেছি? এখনো পর্যন্ত আমরা কুলাঙ্গর ভাবি, হয়তো ভবিষ্যতে আরো 500 বছর পর্যন্ত ওকে কুলাঙ্গর ভাববো, ও হয়তো যতদিন আছে ততদিন আমরা ওকে কুলাঙ্গার ভাববো, হ্যাঁ কি না? তো একটা স্থায়ী বিদ্বেষ সৃষ্টি হলো না ওর প্রতি? ক্লিয়ার? নেক্সট হচ্ছে কিছু অমীমাংসিত সমস্যার সৃষ্টি হলো, যেরকম কাশ্মীরকে নিয়ে।
আমার ছেলে বলছে না আমার এই অংশটা দিতে হবে, আমরা বলছি দেবো না। তো ওই নিয়ে একখানা ঝামেলার সৃষ্টি হলো। এছাড়া সংখ্যালঘুর সমস্যা দেখা দিল। যেরকম পাকিস্তানে এবং ভারতে উভয় জায়গায় কিছু কিছু শ্রেণী সংখ্যালঘু হয়ে গেল। যেরকম পাকিস্তানে হিন্দু অন্যান্যগুলো সংখ্যালঘু হয়ে গেল, আর ভারতে মুসলিম আর অন্যান্যগুলো, হিন্দু বাদে মুসলিম ও অন্যান্যগুলো সংখ্যালঘু হয়ে গেল, তাই না? তো সংখ্যালঘুদের যে সমস্ত সমস্যা দেখা দেয় সেই সমস্ত সমস্যা এই ভারত ভাগের ফলে দেখা দিল। এছাড়া হিন্দু মুসলিমের মধ্যে যে একটা বিদ্বেষ, সেই বিদ্বেষেরও সৃষ্টি হলো। ওকে, যাই হোক, তোমরা এখন দেখতে পাবে যে একাধিক জায়গায় এরকম বলা হয় যে মুসলিম মানেই পাকিস্তানি, যেটা পুরোপুরি ভুল। আরও একটা কথা বলা হয় ভারত ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, কিন্তু সেটা পাকিস্তান হয়েছে। ভারত প্রথম থেকেই সেকুলার। ভারত ধর্মের ভিত্তিতে দেশভাগ মেনেই নেয়নি। ভারত যে সরকার ছিল সে কখনো মেনেই নেয়নি, অর্থাৎ তৎকালীন সময়ে যে কংগ্রেস সরকার ছিল তারা কখনোই মানেনি যে ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। তারা কি বলেছে, ভারত প্রথম থেকেই সেকুলার। ওকে, যাই হোক, নেক্সট আমরা আসবো ভারতের উদ্বাস্তুর সমস্যা। প্রথমে জানি আমরা উদ্বাস্তুটা কি জিনিস। আমরা অলরেডি সেই অভিবাসন পড়তে গিয়ে আগের অধ্যায়ে উদ্বাস্তু কি সেটা জেনেছিলাম। এক কথায় যদি আমরা বলি, বাস্তু থেকে উৎখাত হওয়াই হচ্ছে উদ্বাস্তু, অর্থাৎ যারা বাধ্য হয়ে তাদের স্থান পরিবর্তন করে, অন্য জায়গায় গমন করে, তাদের যে মাতৃভূমি এবং তাদের যে বাসস্থান, সেই বাসস্থান ত্যাগ করে, তাকেই উদ্বাস্তু বলা হয়। যেরকম ভারত যখন 1947 সালে ভাগ হয়ে গেল, তখন পাকিস্তান থেকে অনেক হিন্দুদেরকে জাস্ট কয়েক ঘন্টার সময় দেওয়া হলো, যাও জীবন বাঁচিয়ে পালাও। আবার সেম জিনিস আমাদের ভারতেও হচ্ছিল, যে কয়েক ঘন্টার সময় দেওয়া হলো, পালাও। যাই হোক, এই ভারত ভাগের ফলে এই উদ্বাস্তুর সমস্যা দেখা দিয়েছিল। বলা হয় যে এই উদ্বাস্তু সমস্যা সারা পৃথিবীর সব থেকে বড় সমস্যা ছিল, মানে সব থেকে বড় মাইগ্রেশন ছিল, এটা সব থেকে বড় অভিবাসন ছিল। বলছি এই উদ্বাস্তু সমস্যাটা এত ভয়াবহ ছিল যে প্রায় সেই সময় 1 কোটির কাছে মানুষজন এই উদ্বাস্তুতে পরিণত হয়েছিল। এই সময় কয়েক লাখ মানুষের মানে মৃত্যু ঘটে, কয়েক লাখ মহিলারা রেপ হয় এবং কয়েক হাজার অবৈধ সন্তান জন্ম নেয়। মানে বুঝতে পারছো কিরকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যাই হোক, যখন একটা এলাকায় এই উদ্বাস্তুদের চাপ বাড়ে, তখন কি হয়, অভিবাসনে আমরা দেখেছি অর্থনৈতিক সংকটে পড়তে হয়, তাদের খাবার দাবারের যোগান দিতে হয়। ভারত তো সেই সময় খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, আবার এই উদ্বাস্তু সমস্যা, মানে বুঝতে পারছো কোন সিচুয়েশনে রয়েছে ভারত সেই সময়। সেই সময় ভারতকে দাঁড় করাতে হবে, সরকারের সামনে এই চ্যালেঞ্জ রয়েছে। যাই হোক, তারা আসার ফলে কি সমস্যা, আর্থিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিল। তারা যে আসছে, এখানে চাকরি বাকরিরও তো ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান তো করতে হবে, সেই সমস্যা দেখা দিল। এছাড়া তখনকার মানুষ খাওয়া দাওয়ার জন্য ক্রাইমের পথ চুজ করে নিচ্ছিল অভিবাসনের ফলে। এটা হয়তো, তাই না? তোমরা অলরেডি এই জিনিসটা জানো যে কি সমস্যা হতে পারে। যাই হোক, অ্যাকচুয়ালি সব থেকে বেশি অভিবাসন দেখা দিয়েছিল এই যে ইস্ট পাকিস্তান এবং পূর্ব বাংলার যে জায়গাটা, এই জায়গাটা, এবং এই ওয়েস্ট পাকিস্তানের এই এলাকাটাই আমরা চিহ্নিত করে দিচ্ছি, এই এলাকাটা, ঠিক আছে? আর এই এলাকা, অর্থাৎ ওই যে পূর্ব পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে হিন্দুরা চলে আসছিল, আর আমাদের ভারত থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে মুসলিমরা চলে যাচ্ছিল। আর পশ্চিম পাকিস্তানে যে বিভিন্ন ধর্মের, মুসলিম বাদে অন্যান্য ধর্মের মানুষগুলো ছিল, তারা ভারতে আসা শুরু করছিল। যাই হোক, যখন ভারত স্বাধীন হয়ে যায়, এই সমস্ত প্রবলেম শুরু হয়ে মানে শেষ হয়ে যায়, অনেক অংশেই কমে আসে। তখন বলা যেতে পারে, যেহেতু ভারত থেকে অনেক মুসলিম যেতে চায়নি, সেই সময় প্রায় 12% মতো মুসলিম ভারতে ছিল। তাই জন্যই অ্যাকচুয়ালি ভারত সেকুলার, কারণ অনেকে নিজের ইচ্ছায় যায়নি ওখানে। এছাড়া অন্যান্য ধর্মের মানুষ ছিল। একটা যদি আমরা সংখ্যা গুরুর পরিপ্রেক্ষিতে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিতাম, তাহলে অন্যান্য, আমরা মেনে নিলাম এখানে একটা মুসলিম নেই, তবু অন্যান্য যে ধর্মের মানুষ, তারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের অধিকার থেকে বঞ্চিত হতো। দেখো, এখানে কোনো ধর্মের ভিত্তিতে আমি কিন্তু কথা বলিনি, তোমাদের মনে হবে দাদা কি বলছো, এরকম না। যেখানে সংখ্যায় যারা বেশি হবে, তারা নিজেদের ক্ষমতা প্রকাশ করতে চাইবে, সেটা স্বাভাবিক। এটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে। তুমি ধর্মের কথা বাদ দাও না, তুমি তোমাদের কথা ভাবো। যখন তোমরা বন্ধুরা এক জায়গায় একজোট হিসেবে থাকো, তখন অন্য ক্লাসের ছেলেপিলে এসে তোমাদের সামনে একটা কথা বলতে পারবে না। উল্টো তোমরা তোমাদের প্রতিপত্তি তাদের উপরে খাটানোর চেষ্টা করবে। আবার যখন তাদের টিম থাকবে আর তোমাদের টিমের মধ্যে যে কোনো একজন কি দুজন থাকবে, তখন তারা তোমাদের উপর প্রতিপত্তি স্থাপন করতে চাইবে, তাই না? এটা একটা স্বাভাবিক বিষয়, সেই ক্ষেত্রে বলেছি। ওকে, তো এই যে উদ্বাস্তু সমস্যা দেখা দিল, এর জন্য আমাদের ভারত সরকার কি উদ্যোগ নিয়েছিল, এটা দেখেই আজকে আমরা ক্লাস শেষ করে দেব। ওকে, যেরকম 1 নম্বর আমরা বলতে পারি ত্রাণ এবং পুনর্বাসন ক্যাম্প স্থাপন, অর্থাৎ তৎকালীন সময় যে সমস্ত
উদ্বাস্তুরা পাকিস্তান থেকে ভারতে আসছিল, তাদেরকে বিভিন্ন ক্যাম্পে রাখা হচ্ছিল, তাদেরকে সরকারি কার্ড দেওয়া হচ্ছিল এবং তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছিল, তাদেরকে তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। ঠিক আছে, এই উদ্যোগটা নিয়েছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। উনি বলেছিলেন যে 1947 থেকে 52 পর্যন্ত আমরা এই উদ্বাস্তু পুনর্বাসনের জন্য কাজ করব, অর্থাৎ তাদেরকে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি করে দেওয়ার ব্যবস্থা করব, তাদের থাকার ব্যবস্থা করব, করে আমাদের রাষ্ট্রকে একটা ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করব, এবং সেটা করেও ছিল। এবং ওই যে 5 বছরের মধ্যে তিনি যে চিন্তা ভাবনা করেন, যেহেতু এই 5 বছর পুনর্বাসনের পরিকল্পনা করেই দেশটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, এর জন্য এই সময়কালটাকে পুনর্বাসনের যুগ বলা হয়। নেক্সট, এই সমস্ত উদ্বাস্তুদের ঘরবাড়ি করে দেওয়ার বিভিন্ন প্ল্যানিং করা হয়, তাদেরকে সরকারিভাবে বিভিন্ন ঘরবাড়ি করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয় সরকারি জমিতে। এছাড়া তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি জমি প্রদান করে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলা হয় যাতে তারা কাজমাজ পায়। ওকে, এখানে বলে রাখা ভালো, এই যে এলাকাটা সাধারণত কেন্দ্র সরকার সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল এই পশ্চিম পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা ভারতে আসছিল, পশ্চিম পাকিস্তান থেকে যে সমস্ত উদ্বাস্তুরা ভারতে আসছিল সেখানে বেশি গুরুত্ব দিয়েছিল। কিন্তু এই যে পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতে আসছিল তাদের উপরে কেন্দ্র সরকার খুব একটা গুরুত্ব দেয়নি। তো সেক্ষেত্রে যেহেতু চাপটা এই এলাকাতে বেশি পড়বে, তাই না, এই সমস্ত এলাকাতে আমাদের বেশি চাপ পড়বে ভারতের। বোঝা যাচ্ছে না, একটু মুছে নিই তারপরে বলছি। এই যে এই এলাকাতে তো আমাদের বেশি চাপ পড়বে, তাই না, এই এলাকাগুলোই পূর্ব পাকিস্তান থেকে উদ্বাস্তুরা এই এলাকাতেই বেশি আসবে। তো এই এলাকার জন্য আমরা বলতে পারি আমাদের যে বিধানচন্দ্র রায় তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কারণ এই যে এই সমস্ত এলাকাতে বিভিন্ন ক্যাম্প তৈরি করেছিলেন, যেরকম কল্যাণী, অশোকনগর, দুর্গাপুর, সন্তোষপুর, এই সমস্ত এলাকাতে বিভিন্ন ক্যাম্প তৈরি করে এবং এই সমস্ত এলাকাতেই সেই সমস্ত উদ্বাস্তুদেরকে ঘর বাড়ি করে দেওয়ার জন্য বিভিন্ন সরকারি অনুদান, অর্থাৎ কেন্দ্র সরকারের কাছ থেকে অনুদান আনিয়ে নিয়েছিলেন সেই বিধানচন্দ্র রায়। ঠিক আছে, নিয়ে এই এলাকাটা তিনি সামলান। এছাড়া নাগরিকত্ব প্রদান করেন, করে এই উদ্বাস্তু সমস্যা সমাধানের চেষ্টা করেন। এছাড়া এই যে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম বাংলায়, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সরকারি জমি বন্টন করেন উদ্বাস্তুদের মধ্যে। এছাড়া 1950 সালে নেহেরু, অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে একটা চুক্তি হয়, যেটা নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত একখানা চুক্তি হয়, যেটা দিল্লিতে হয়েছিল। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল এই উদ্বাস্তু সমস্যার সমাধান করা। বলে রাখি, এই নেহেরু লিয়াকত চুক্তি কবে হচ্ছে? 1950 সালের 8ই এপ্রিল। ঠিক আছে, কবে? 8ই এপ্রিল। তো এই যে উদ্বাস্তু সমস্যার জন্য নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল, এই চুক্তি অনুসারে বলা হয়েছিল যে সংখ্যালঘুরা নিজ নিজ রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং তারা তাদের বিভিন্ন সমস্যা প্রতিকারের জন্য নিজের রাষ্ট্রের কাছে, নিজের রাষ্ট্রের সরকারের কাছে তার প্রার্থনা করবে। নেক্সট, আরও কিছু কথা বলা হয়, কোনো সংখ্যালঘু যদি দেশ ত্যাগ করতে চায় তার জন্য সরকার তাকে সাহায্য করবে। এছাড়া আরও বলা হয় যে ভারত পাকিস্তান উভয় রাষ্ট্র এই যে উদ্বাস্তুদের সংখ্যা নির্ধারণ করবে এবং উদ্বাস্তুদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কাজ করবে এবং উদ্বাস্তু সমস্যা যাতে সমাধান হয় সেগুলো দেখার জন্য বিভিন্ন কমিটি গঠন করবে। এছাড়া পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার যে মন্ত্রিসভা হবে, যে মন্ত্রী থাকবে, সেখানে সংখ্যালঘু প্রতিনিধি রাখতে হবে। অর্থাৎ এই যে পূর্ব বাংলা বলতে কোনটাকে বোঝাচ্ছে? পূর্ব বাংলা বলতে বর্তমানে যে বাংলাদেশ, তৎকালীন সময়ে পাকিস্তান ছিল, সেখানে তো কিছু সরকার গঠন হবে, সেখানেও তো কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সেই প্রতিনিধি মন্ত্রিসভাতে রাখতে হবে। এছাড়া এই যে আমাদের বর্তমানে যে পশ্চিম বাংলা, এখানে যে মন্ত্রিসভা গঠন হবে, এখানে যে রাজ্য সরকার হবে, সেই রাজ্য সরকারের যে মন্ত্রিসভা রয়েছে ওখানেও সংখ্যালঘুদেরকে রাখতে হবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি, বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করো। আর হ্যাঁ, বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আশা করছি এবার রেগুলার ক্লাস দিতে পারবো, ভয়ের কিছু নেই, সিলেবাস আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো কথা মতোই। তো আজকে এই পর্যন্তই। সঙ্গে